আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, দি লাইট অফ দি ল অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি LB24 এর পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আপনারা অবশ্যই সবাই জানেন এবং এটা একটা খুবই আকর্ষণীয় টপিক। এই রিসেন্টলি যেটা নিয়ে খুবই বিতর্ক হচ্ছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট অন 16th অ্যামেন্ডমেন্ট, এইটার উপরে আজকে আমি অত্যন্ত বিজ্ঞ দুজন আইনজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়ে আলোচনা করার জন্য। এই বিষয়ে তাদের দুজনের কাছে আমি জানতে চাইব, একজন আইনজীবী হিসাবে, একজন আইনজ্ঞ হিসাবে তারা কি নজরে দেখছেন এই রায়টি, এটা কতটুকু সঠিক এবং কতটুকু সঠিক নয় সেটার বিষয়ে আমরা কোনো পক্ষে বিপক্ষে বলবো না। একজন আইনজীবী হিসাবে যে ধরনের তর্ক বিতর্ক হচ্ছে, সেই তর্ক বিতর্কগুলো আইনের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, আইনের সাথে কতটুকু আইন পরিপন্থী বা আইনের পক্ষে, সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, টপিকটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট অ্যান্ড অন 16th অ্যামেন্ডমেন্ট। আমি প্রথমেই সরাসরি সব দিনের মতো আমি পরিচয় করে দেব। আমাদের অবশ্যই পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দুজনেই অত্যন্ত পরিচিত কমিউনিটিতে এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা সবসময় আমন্ত্রণ করে থাকি। তারা আজকে আলোচনা করবেন। আমার ডান দিকে রয়েছেন ব্যারিস্টার আতাউর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাদেরকে আমাকে আমন্ত্রণ করার। এবং আমার বাম দিকে রয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী। ধন্যবাদ আজকে আসার জন্য। দর্শক, আমরা এই অনুষ্ঠানকে কয়েকটি পর্বে সাজিয়েছি। আমরা প্রথমে জাজমেন্টের উপর কিছুটা আলোচনা করার চেষ্টা করব, তারপরে জাজমেন্টের যে সামারি এবং এটার অন্তর্নিহিত বিষয়গুলো কি, অনেকেই কিন্তু পরিষ্কার ধারণা নেই, যার কারণে অনেকেই এই ধারণা না নিয়ে এই তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছেন। হয়তো আমরা আজকে চেষ্টা করব যে কিছুটা ক্লারিফাই করার জন্য যে আসলে বিষয়টা কি ও কি নিয়ে এত তর্ক বিতর্ক হচ্ছে সরকার পক্ষ থেকে, রাজনৈতিকভাবে এবং জুডিশিয়ারি ভার্সাস এক্সিকিউটিভ। আপনারা অবশ্যই একটা তুমুল একটা তর্ক বিতর্কের মধ্যে, এবং আমরা সবাই জানি যে অনেক গরম গরম বক্তৃতা বা অনেক ধরনের আলোচনা হচ্ছে। তো প্রথমেই আমি জনাব ব্যারিস্টার আতাউর রহমানকে প্রশ্ন আমার, যে এই যে আপনি অবশ্যই তো জানেন যে রিসেন্ট জাজমেন্ট, এই জাজমেন্টটাকে আপনি কি নজরে দেখছেন এবং একজন আইনজীবী হিসাবে আপনি কি মনে করেন এই জাজমেন্ট? না, জাজমেন্ট যদি মূল জাজমেন্ট যেটা 16th অ্যামেন্ডমেন্ট, কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি কনস্টিটিউশনের আর্টিকেল 96 এর সঙ্গে রিলেটেড। অর্থাৎ 1972 বাংলাদেশের যে প্রথম পার্লামেন্ট, যেটা নভেম্বর 1972-তে অ্যাডপ্ট করা হয়েছিল বাংলাদেশের যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনের আলোকে 96 অ্যামেন্ডমেন্ট 96 যে আর্টিকেল, ওই আর্টিকেলটা ছিল যে সুপ্রিম কোর্টের অর্থাৎ হাইকোর্ট ইনক্লুডিং অ্যাপিলেট ডিভিশন, এই জাজেসদেরকে রিমুভ করার যদি প্রয়োজন হয়, তাহলে পার্লামেন্ট মানে এটার পদক্ষেপ নেবে। অর্থাৎ যে কোনো জাজেসকে ওনার ইনক্যাপাসিটি বা উনি পাগল হয়ে গেলেন, উন্মাদ হয়ে গেলেন, বা ওনার যে কোনো ধরনের অসাদাচরণ, যেটাকে আমরা বিভিন্ন ধরনের, এটা ছিল পার্লামেন্টের কাছে। তারপর 1975-এর 24শে জানুয়ারি 4th অ্যামেন্ডমেন্টে বঙ্গবন্ধু যখন ওই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে চলে গেলেন, পার্লামেন্টারি ফর্ম থেকে যখন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে চলে গেলেন, ওই 4th অ্যামেন্ডমেন্টে ওইটাকে কিন্তু আবার প্রেসিডেন্টের হাতে নিয়ে আসা হলো। এইখানে ওই জিনিসটা বুঝতে হবে, 72 আর্টিকেল 96কে বঙ্গবন্ধু ওনার যে পার্লামেন্টারি ফর্ম থেকে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে আসলেন, ওই সময় 4th অ্যামেন্ডমেন্টে 24th অফ জানুয়ারি 1975-এ উনি নিয়ে আসলেন প্রেসিডেন্টের হাতে, যেহেতু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট তখন বাংলাদেশে প্রযোজ্য হলো। আর 77 বা 78-এর দিকে
আন্ডার মিলিটারি রিজিম জিয়াউর রহমান এসে কি করলেন, প্রেসিডেন্ট জিয়া এসে ওই জিনিসটা আবার প্রেসিডেন্টের হাত থেকে, বাট টেকনিক্যালি নট প্রেসিডেন্টের হাত থেকে দেয়া হচ্ছে না, প্রেসিডেন্টের কাছেই থাকতেছে। বাট উনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একটা করলেন যে যে কোনো জাজেস দোজ হু আর মানে হাইকোর্ট অথবা সুপ্রিম অ্যাপিলেট ডিভিশনে যারা আছে তাদের যে কোনো মিসকন্ডাক্ট অথবা তাদের উপর চিফ জাস্টিস এবং ফলোইং যে কোনো সিনিয়র দুইজন জাস্টিস অ্যাপিলেট ডিভিশনের চিফ জাস্টিসের পরের দুইজনকে নিয়ে একটা কাউন্সিল হবে এবং তারা ইনভেস্টিগেশন করবেন বা ইনকোয়ারি করবেন, করে প্রেসিডেন্টের কাছে জুডিশিয়াল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কিন্তু প্রেসিডেন্টের কাছেই এটা করবেন। হ্যাঁ, দায়বদ্ধ, মানে প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল ছাড়া কিন্তু হচ্ছে না। তাহলে আলটিমেটলি প্রেসিডেন্টের কাছেই থাকতেছে, কিন্তু কন্ডাক্টটা অর্থাৎ ইনকোয়ারিটা প্রসিডিউরটা সুপ্রিম কোর্টের মানে চিফ জাস্টিসের নেতৃত্বে দুইজন আউটমোস্ট সিনিয়র জাস্টিসকে নিয়ে এটা করা হবে, এই ছিল প্রভিশন। কিন্তু এই প্রভিশনগুলো অতীতে আমরা যখন ফিফথ অ্যামেন্ডমেন্ট বাদ দেওয়া হলো বা অনেকগুলো অ্যামেন্ডমেন্ট যে বিতর্কিত বা কেয়ারটেকার গভর্নমেন্টকেও যখন খায়রুল হক সাহেব ইয়ে করলেন, এই সময় এটাকে আনটাচ রাখা হলো। হঠাৎ করে এই পার্লামেন্ট আসার পর, অর্থাৎ 2014 5 জানুয়ারির যে পার্লামেন্ট, এই পার্লামেন্ট আসার পর হঠাৎ করে এই জিনিসটাকে আবার যখন আনা হলো পার্লামেন্টে, ওই একটা বিগ কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ, এটা পরে আমি মানে পাওয়ারটা যাতে পার্লামেন্টে দেওয়া যায় আমি ওইটাতে কন্ট্রিবিউশন দেব, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি যে বিগ কোয়েশ্চেন মার্ক আসার কারণে যেটা নট এ পার্ট অফ জাজমেন্ট, অবজারভেশন, যেটা অবজারভেশন নিয়ে হয়তো চিফ জাস্টিস কিছু ইয়ে করে ফেলছেন, যেটা হয়তো বাংলাদেশের রাজনীতিতে এখন যে এক গ্রুপ এটাকে আমি আসবো সেটাতে, অবশ্যই শুনলাম। মিস্টার কালাম চৌধুরী, আপনি তো শুনলেন কথাটা। আপনি একজন আইনজীবী হিসাবে, আমি জানি আপনি খুব অ্যাক্টিভলি ইনভলভ উইথ পলিটিক্স, একজন আইনজীবী হিসাবে আজকে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি যে এটা পিওর লিগ্যাল এবং পলিটিক্স তো অবশ্যই, বাট পিওর ইন দ্য লিগ্যাল সেন্সে আপনি এই রায়টাকে কিভাবে দেখছেন? ওয়েল, প্রথমেই আসলে মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রায় সম্পর্কে আলোচনা করার সেই দৃষ্টতা আমার নাই, যেহেতু আমরা আলোচনা করতে পারি, আমরা কনস্ট্রাকটিভ আমি আসছি, যেহেতু মাননীয় প্রধান বিচারপতি ওপেন কোর্টে বলেছেন যে রায় নিয়ে যদি কনস্ট্রাকটিভ কোনো আলোচনা হয় ওনার কোনো দ্বিমত নাই, সেই কথাটা মনে রেখেই আমি কথাগুলো আমরা এই বলছি না রাইট রং সেটা না, আমি পার্সোনাল যেটা যে একটা জিনিস হলো, আপনি যদি দেখেন 72-এর মূলত সংবিধানের যে আর্টিকেল 96 যেটা, এটা ছিল যে মূলত 72-এর প্রথম যে 96-এর যে ধারাটা ছিল যে জাজেসরা ইমপিচমেন্টের ক্ষেত্রে পার্লামেন্ট করতে পারবে, এবং এটা ছিল আপনার আনটিল ফিফথ অ্যামেন্ডমেন্ট পর্যন্ত। ফিফথ অ্যামেন্ডমেন্ট যখন আসলো তখন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হলো, তখনও কিন্তু এই প্রেসিডেন্টের কাছে থাকা মানে কি পিপুলস রিপাবলিক, পিপুলস রিপ্রেজেন্টেটিভ, প্রেসিডেন্ট কিন্তু তখন ডাইরেক্টলি ইলেক্টেড। সো আপনি যদি 72-এর সংবিধান দেখেন, 72-এর 96-এর যে স্পিরিটটা ছিল 75 পর্যন্ত আপনার, তখন প্রেসিডেন্সিয়াল ফর্ম আসার পরেও কিন্তু এই স্পিরিটটা সমান ছিল। তখন হলো কি প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আসলেন, তখন আসার পরে উনি করলেন ফিফথ অ্যামেন্ডমেন্ট, এবং ফিফথ অ্যামেন্ডমেন্টে তখন ওইটা নিয়ে যাওয়া হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যেটা ব্যারিস্টার আতাউর রহমান সাহেব বলেছেন। এখন প্রবলেম হলো যে সংবিধানের যে মূল স্পিরিটটা, এইটা ফিফথ অ্যামেন্ডমেন্ট যখন খায়রুল হক সাহেব বাতিল করে দিলেন, একটা জিনিস ব্যারিস্টার আতাউর রহমান সাহেবের সাথে আমি যোগ করতে চাই, যখন সব কিছু বাতিল করে দিলেন তখন হলো কি ফিফথ অ্যামেন্ডমেন্টে বাতিল হওয়ার পরে আপনার 15th অ্যামেন্ডমেন্ট আসলো, এবং 15th অ্যামেন্ডমেন্টে যেটা 2011 সালে সরকার বলল যে আমরা 72-এর সংবিধানে ফিরে যাচ্ছি, তখন কিন্তু ফিরে যাওয়া হলো কি একমাত্র একটা প্রভিশন ছিল, যে প্রভিশনটা আনটাচ ছিল।
15th অ্যামেন্ডমেন্টে, যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। 96 সেটা 96 খায়রুল হক সাহেবের না, খায়রুল হক সাহেবের জাজমেন্ট না, খায়রুল হক সাহেবের জাজমেন্ট ছিল 5th অ্যামেন্ডমেন্ট কমপ্লিটলি বাতিল। তখন কিন্তু পার্লামেন্টের উইশ ছিল, পার্লামেন্টের উপর নির্ভর ছিল তারা কি 5th অ্যামেন্ডমেন্ট রাখবে কি রাখবে না, তখন তো পার্লামেন্টের উপরে। পার্লামেন্ট বললো যেহেতু সুপ্রিম কোর্ট ইলিগাল বলছে আমরা সবকিছু বাতিল করে দিব, বাট only 96 provision যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এক্স্যাক্টলি না, আমরা যে বিষয়টা আছে তখন বললো যে হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম, তখন বললো যে না আমরা এই 96 প্রভিশনটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমরা দিব না, এখানে আমরা টাচ করব না, এটা কিন্তু আনটাচ ছিল। 2014 এ আমি একমত, 2014 এ যখন আবার 16th অ্যামেন্ডমেন্ট আসলো শুধুমাত্র এই 96 প্রভিশনটাকে অ্যামেন্ড করার জন্য, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের অ্যামেন্ডমেন্টে এক্স্যাক্টলি। সো এটা দর্শকদের জানা উচিত 15th অ্যামেন্ডমেন্ট এবং 16th অ্যামেন্ডমেন্টের মধ্যে এইটাই কিন্তু ডিফারেন্স, দুটাই কিন্তু রিস্টোর করতেছে 5th অ্যামেন্ডমেন্টটাকে। আমরা দর্শকদের যেটা বলতে চাচ্ছি যে অনেকেরই কোয়েশ্চেন যে হোয়াট ইজ 16th অ্যামেন্ডমেন্ট, এটা আসলে আমরা যেটা জানলাম যেটা সেটা হচ্ছে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটা থাকবে না পার্লামেন্টের হাতে এই জাজদের অপসারণের ক্ষমতা যাবে, এইটাই হচ্ছে 16th অ্যামেন্ডমেন্ট। এখন প্রশ্ন হলো যে ওয়েল এটা কিন্তু আপনি রাজনীতি অস্বীকার করতে পারবেন না, বিকজ সংবিধান এবং রাজনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং প্রশ্ন হলো যে হঠাৎ করে গভর্নমেন্টের 16th অ্যামেন্ডমেন্টের প্রয়োজনীয়তা কি ছিল? আমি কোন দলের পক্ষে আমি বলছি না, আমি কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি বলছি। আপনি জানেন যে এই অ্যামেন্ডমেন্টের আগে সুপ্রিম কোর্টের মাননীয় কিছু বিচারপতিদের সাথে পার্লামেন্টের একটা ক্লাশ ছিল, এবং এই ক্লাশটা এমন ভাবে চলে গেল ইট বিকেমস এ পাওয়ার স্ট্রাগলিং, যে ওয়েদার সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম অথরিটি অর ওয়েদার পার্লামেন্ট ইজ সভরেন। সো দেয়ার ওয়াজ এ ক্লাশ, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দ্য অ্যামেন্ডমেন্ট যেটা 16th অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছে এটা রাজনৈতিক প্রেক্ষাপট ছিল। এই যে দ্য ক্লাশ বিটুইন, আমি সবকিছু বলতে চাই না ওপেন ইয়ারে, দেয়ার ওয়াজ এ ক্লাশ। আমরা পেপার পত্রিকায় যেটা দেখেছি অনেকগুলো বাহাস হয়েছে, অনেকগুলো ভাষণ দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট থেকেও দেওয়া হয়েছে, আবার পার্লামেন্টের ভিতর আমরা তো কনফার্ম করে বলতে পারবো। নাও প্রশ্ন হলো যে বাংলাদেশের সংবিধান যেটা বলে যে everything has to be everyone has to be People's Republic of Bangladesh, which means সবাই মানুষের কাছে দায়বদ্ধ। সো গভর্নমেন্টের যেটা স্ট্যান্ড ছিল যে সবাই যখন মানুষের মধ্যে পাবলিকের কাছে যদি সবার দায়বদ্ধতা থাকে, তাইলে সুপ্রিম কোর্টের বিচারপতিরাও যদি কোনো অন্যায় করেন, ভুল করেন, তাইলে পাবলিকের কাছে আপনার জবাবদিহি করতে হবে। Where is the public? Public is the body who consists with the 300 member of parliament, which is জাতীয় সংসদ। নাও যেটা মাননীয় প্রধান বিচারপতি যেটা বলেছেন, নাও এটা আমরা জানলাম যে পার্লামেন্ট তো সবাই জানি, আমরা পার্লামেন্টের মেম্বার কতজন এবং সেটা সবাই জানি, এবং পার্লামেন্ট কিভাবে গঠন হয়েছে। আমি যেটা জানতে চাইবো ব্যারিস্টার আতাউর রহমানের কাছ থেকে, অনেকেই কিন্তু পার্লামেন্ট জানেন যে মেম্বার অফ পার্লামেন্ট, এমপি দিয়ে পার্লামেন্ট, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে কনস্ট্রাকশনটা এটা কি রকম একটু যদি দর্শকদের উদ্দেশ্যে এবং এটার পাওয়ারটা কি, কতটুকু একটু পরিষ্কার, আমাদের অনেকেরই কিন্তু ক্লিয়ার এটা নেই, আইডিয়া নেই। যদি চিফ জাস্টিসের এগেইনস্টে কোনো হয়, একজনের কমপ্লেইন হয়, প্রথম কনস্ট্রাকশনটা কি রকম? কনস্ট্রাকশনটা হচ্ছে যে তিনজনের একটা বডি থাকবে, চিফ জাস্টিস এবং অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র দুইজন জাজ, চিফ জাস্টিসের পরবর্তী যে সিরিয়াল ওইখান থেকে 1 এবং 2 নম্বর যে সিনিয়র জাজেস আছেন ওনাদেরকে নিয়ে, তাদের ডিসিশনটা কি ফাইনাল? তাদের ডিসিশনটা ফাইনাল বলতে তারা ইনভেস্টিগেশন করে তারা কিন্তু প্রেসিডেন্টের কাছে দিতে হবে, তো প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল নিয়ে তারপরে সেটা হবে। তাহলে আলটিমেটলি সুপ্রিম পাওয়ারটা তো প্রেসিডেন্টের কাছে থাকতেছে। এটা রিগার্ডলেস এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হোক আর পার্লামেন্টারি প্রেসিডেন্ট, হুএভার এনি প্রেসিডেন্ট, মানে আমাদের যে ফর্ম অফ গভর্নমেন্ট পার্লামেন্ট কর্তৃক নির্বাচিত, বর্তমানে তো আমাদের পার্লামেন্টারি গভর্নমেন্ট, তো প্রেসিডেন্ট তো এক্সিকিউটিভ পাওয়ার না, নাই। তারপরে প্রেসিডেন্টের এই পাওয়ারটা আছে, কনস্টিটিউশনাল পাওয়ার, এই পাওয়ারটা আছে। আচ্ছা, এই জিনিসটা আমরা জানলাম। কিন্তু আমি আরেকটা জিনিস এড করে ফেলি, ব্যাপারটা হচ্ছে গিয়ে কি যে 2014 5ই জানুয়ারির ইলেকশন একটা বিগ কোয়েশ্চেন মার্ক। আমরা জানি আন্তর্জাতিক মহল থেকে ধরে সব মহলে এটার একটা বিগ কোয়েশ্চেন মার্ক আছে।
এবং এই পার্লামেন্টে এই বিলটা আনার পরবর্তীতে এবং এই যে কালাম চৌধুরী যেটা বললো, ব্যারিস্টার কালাম চৌধুরী যেটা বললো যে একটু 2 বছর বা 3 বছর আগে পার্লামেন্ট ভার্সাস জুডিশিয়ারিকে দাঁড় করিয়ে যে একটা ক্রিটিসিজম বা সমালোচনা, আমরা পিছনে হয়তো অনেকটা গেলাম। আমার প্রশ্নটা হচ্ছে, এখন আমি কনস্ট্রাকটিভ একটা কথায় আসি। আমরা পার্লামেন্ট ভার্সাস সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, ওকে, পার্লামেন্টের 96 এর যে স্পিরিটটা ছিল সেটা কিন্তু আমরা আলাপ করছি না। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে কনসিস্ট অফ 3 জাজেস, ফাইন, কিন্তু পার্লামেন্টের যে 96 এর যে ধারা ছিল এটা কিন্তু এরকম ছিল না যে মাননীয় সংসদ সদস্য আপনারা কি চান ওই বিচারপতি ইমপিচ হোক, ইয়েস বলেন না বলেন, এরকম কিন্তু না। যদি পার্লামেন্ট মনে করে তাইলে পার্লামেন্টও কিন্তু এরকম একটা কমিটি করে, এই কমিটি ইনভেস্টিগেশন করবে এবং ইনভেস্টিগেশনের রিপোর্টটা সংসদে পেশ করবে, তারপরে সংসদ এটার কনস্ট্রাকশনটা একটু বলবেন। এই কমিটি কাকে দেওয়া হবে? এই কমিটি প্রধান বিচারপতি হবে না, এই কমিটি প্রধান বিচারপতির নেতৃত্বেই হবে। সংসদীয় কমিটি মানে একটু ক্লিয়ার হওয়া দরকার যে একটা মিনিট আমি শুনি, তারপর আপনি যে পার্লামেন্টে আমরা দুটো ধারায় যাই, তাহলে আমাদের দর্শক যারা আছেন তাদের অত সহজ হবে বোঝার জন্য। যে পার্লামেন্টে যে 16th অ্যামেন্ডমেন্টের যে প্রপোজাল, যে জিনিসটা যে পার্লামেন্টের হাতে ক্ষমতাটা যাবে, এই তো এটা কি রকম কনস্ট্রাকশনটা কি? পার্লামেন্ট যদি মনে করে যে দেয়ার ইজ এ ইস্যু, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মতো মনে করেন জাজেসরা কোনো অন্যায় বা কোনো কিছু করেছেন, সেই ক্ষেত্রে পার্লামেন্ট যদি মনে করে, তাই পার্লামেন্টের মানে বেশিরভাগ সদস্য সংখ্যার আপনার 2/3 মেজরিটির উপর ভিত্তি করে সংসদীয় কমিটি হবে। সংসদীয় কমিটির সাথে কিন্তু চিফ জাস্টিসও থাকবেন। তখন তারা ইনভেস্টিগেশন করবে, ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নেবে। পার্লামেন্ট আবার জমা দিতে হবে পার্লামেন্টে। যখন পার্লামেন্টে যখন রিপোর্ট দেওয়া হবে, পার্লামেন্ট সেই রিপোর্টকে পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করবে, বিবেচনা করে যদি মনে করে তাইলে সেটা পাস করবে ইমপিচ করার জন্য। কিন্তু সেখানেও তো ইমপিচ হচ্ছে না, তখন কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, পার্লামেন্ট আমরা তো জানি only the difference আর্টিকেল 70 তো মনে হয় যে ক্রস ক্লব ওইটাই আসছে, ওইটা আমি বলতে চাচ্ছি। আচ্ছা, বলতে চাচ্ছি আমি বলতে 70 ইমপ্যাক্টটা কি হবে? 70 এই জন্যই তো আমাদের আমরা যারা এর এগেইনস্টে বলা যাবে না, আমরা যারা আইনের শাসন চাই। এখন প্রশ্ন হচ্ছে, ও যেটা বললো ব্যারিস্টার কালাম চৌধুরী যেটা বললো, আই ডু এগ্রি উইথ, আই ডু 100% রেসপেক্ট। কিন্তু আমাদের দেশের ওই যে কথাটা সে বলতেছে ব্রিটিশের আঙ্গিকে, ওয়েস্টমিনিস্টারের আঙ্গিকে, এখানে দ্বিকক্ষ বিশিষ্ট চেম্বার। হ্যাঁ, এখানে সুপ্রিম কোর্ট বলতে ল লর্ডসরা এখানে 5 জন বা 7 জন ল লর্ডসরা রিপ্রেজেন্ট করেন। যে সমস্ত দুনিয়ার যে সমস্ত দেশে পার্লামেন্টের কাছে এটা কিন্তু সুপিরিয়র, মানে হাউস অফ লর্ডসটাই কিন্তু সুপ্রিম কোর্ট। কিন্তু এখানে যেহেতু বাংলাদেশ এককক্ষ বিশিষ্ট আইনসভা, এবং এখানে আরেকটা জিনিস এটার সাথে কম্পেয়ার করা মানে এটা হলো বোকার স্বর্গে বসবাস। এবং আপনি প্লিজ রিমেম্বার ইন মাইন্ড, বিয়ারিং ইন মাইন্ড, 10 জন এমিকাস কিউরিকে অ্যাপয়েন্ট করছিল অ্যাপিলেট ডিভিশন যখন হাইকোর্ট, কারণ এটা 2014 বিলটা হওয়ার পর রিটটা 102-এ, যেটা হ্যাঁ আই ডু এগ্রি উইথ হিম, 102-এ তো রিট পিটিশন করতে হয় অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। কারণ অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আবার যদি বলেন, পার্লামেন্টের কিন্তু গার্ডিয়ান হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্ট। সেটা তো আমরা আসবো পরে, অবশ্যই পরে সেটা আমরা কন্টিনিউ করব। মানে প্রিয় দর্শক, আমরা যে কথাটা হচ্ছে যে আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আর পার্লামেন্ট দুটো ভাগে আমরা আলোচনা করছি আপনাদের বোঝার জন্য, যে আসলে বিষয়টা কি আপনাদের বোঝা উচিত। তখন বুঝতে পারলে তখন জিনিসটা তর্ক বিতর্কে হয়তো জড়াবেন না, আপনি আপনার অভিমতটা পেশ করতে পারেন। আর বিরতির পর আবারও আপনাদের সাথে আলোচনায় কন্টিনিউ করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না, কিন্তু দেখা হচ্ছে আবার। Oasis Banqueting Hall, Barking, is East London's first choice for any occasion, offering a range of services and facilities to suit your needs. Whether it's a wedding, birthday, anniversary, or religious service, 180 to 1,000 guests, you can trust us to make your event truly special. Oasis Banqueting Hall, Barking,
the perfect choice for your occasion. For bookings, call 0208 594 2222. Special offer is going on at Salma Designer Abaya House. 20% discount on all our Hajj and Umrah products. 500 gram Ajwa dates are only £10. Come and receive a special offer. Salma Designer Abaya House, 118 Whitechapel Road, London E1 1JE. Police man, Jeba, তোর মা আমারে নিবার লাগে আইছো। পুলিশের মা, আমি আইয়া। আজকে দেখি ইগোর আমার ইগোর অধিকার আমার বেশি আমি অকর বড় তোমরা আমারে শান্তি মতো মরবার দিতে না বুঝছি ব্যারিস্টার মালিক সাহেবরে খবর দাও উইল বানাইতাম দেখলা তো উইল বানাইলে কি অবস্থা হয় আজকেই উইল বানাও টাইম ওয়েস্ট করবা না স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুত প্রিমিয়াম কোয়ালিটি পরোটা শাহানা পরোটা আপনার নিত্যদিনের পছন্দের খাবার শাহানা পরোটা এখন ব্রিটেন ও ইউরোপ জুড়ে সর্বত্র পাওয়া যাচ্ছে সাসকো ফুডস ইউকে লিমিটেড 0208 591 6043 পিসিও ক্লেইমস মিনি ক্যাব ড্রাইভারের বিপদর বন্ধু গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া জবলেস হওয়ার দিন শেষ জাস্ট ওয়ান ফোন কলে পিসিও ক্লেইমস আপনারে দিতে পারে 24 আওয়ার্স রিকভারি ইমিডিয়েট রিপ্লেসমেন্ট কার স্টোরেজ এন্ড রিপেয়ার সার্ভিস 0207791 7799 ইমন What are you doing here? ইমনডে দেখতে পাইছি It's best you just stay away from us. ইমনডে একবারটা দেখতে দাও একবার Breakdown of marriage affects parents and children. Barrister Malik and his expert team of lawyers can act to elevate pain and stress. Westminster Law Chambers. সোনার দেশের সোনার মাটি ইলিশ রুই কাতলে রে অন্তর টানে সেই মাটির ঘ্রাণে নদীর তাজা মাছেতে অন্তর টানে সেই মাটির ঘ্রাণে অন্তরেরই টানে প্রবাসীদের প্রতিটি প্রাণে মিশে আছে সাসকো ফুডস Mom, isn't Dad come back home? When a marriage breaks down, children suffer the most. If you are in this situation, we are here to help. For child and family matters, Kingdom Solicitors. Hello there. Legal Taxi's mobile app is an amazing cloud-based taxi booking solution. The taxi drivers and passengers can access this application anytime and anywhere. Are you waiting on the road or trying to call up a taxi? Well, don't waste your precious time anymore. And now, you can book your taxi at ease. Do you want to know how? It's so simple. Download the Legal Taxis app from the App Store in your smartphone. Register your details with your mobile number or log in directly with your Facebook account. Enter the location manually or drag the balloon where you want the pickup and drop to happen. Legal Taxis application fetches your location automatically and shows the taxis nearby. On a single click, your request is sent to the nearest driver. The taxi driver will receive your request and accept it instantly. In return, you will receive a notification and you could check the current location of the taxi with the estimated time to reach your pickup location. While your taxi arrives, hop in and enjoy your ride. At the end of your journey, you will receive the receipt of taxi fare in your mobile app. You can either pay as cash or through online. This app also allows you to feedback about the ride, rate the trip, and share your experience through social media. Legal Taxis app not only allows you to book regular taxis, but also black cabs, mini cabs, and hackney carriages. What are you waiting for? Book your taxi today for a great voyage at Legal Taxis. প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দি লাইট অফ দি ল অনুষ্ঠানে। আপনারা দেখছেন আমাদের প্রোগ্রাম। আজকে আমরা আলোচনা করছিলাম সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাজমেন্ট অন 16th অ্যামেন্ডমেন্ট। আমরা কথা বলছিলাম ব্যারিস্টার জনাব আতাউর রহমানের সাথে
প্লিজ কন্টিনিউ আপনি। না, আমি ওইটা বললাম যে পার্লামেন্ট একটা সভেরিজিন ইনস্টিটিউশন, জুডিশিয়ারি একটা ইনস্টিটিউশন। কেউ কারো থেকে বড় বা সুপ্রিমেসি এই ধরনের মেন্টালিটিটা নেয়, বিকজ দে আর দ্য ইনস্টিটিউশন। গভর্নমেন্টের আমরা সবাই পলিটিক্যাল সায়েন্সের যে বা যারা রাজনীতি করি বা পলিটিক্যাল সায়েন্সের যে বা যারা স্টুডেন্ট, আমরা জানি গভর্নমেন্টের 3টা অর্গান, জুডিশিয়ারি, লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভ, এই তো 3টা মেজর। তো এই 3টার মধ্যে কে সুপ্রিম, কে কাকে নিয়োগ দিচ্ছেন এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তো এখন সমস্যা হচ্ছে বাংলাদেশের পার্লামেন্টের আঙ্গিকে, কারণ এখানে আমার যে বা যারা বিজ্ঞ বন্ধুরা, কারণ এমিকাস কিউরি 10 জন মানে অ্যাপিলেট ডিভিশন অ্যাপয়েন্ট করছে, 9 জন ইনক্লুডিং ডক্টর কামাল হোসেন, তারপর আমিরুল ইসলাম সাহেব, এরা সবাই কিন্তু এটার বিপক্ষে, অর্থাৎ 16 অ্যামেন্ডমেন্টের বিপক্ষে। যে সংবিধান প্রণেতা বলা হয় ডক্টর কামাল হোসেনকে, ওনারা কি এতই হয়ে গেলেন, বিবেকহীন হয়ে গেলেন যে ড্রাফট কনস্টিটিউশন তাদের হাতের করা, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ব্যারিস্টার কামাল হোসেন, ওনারা আবার এমিকাস কিউরি হিসাবে, আমরা জানি তো এমিকাস কিউরি মিনস হচ্ছে কোর্টকে ফাইন্ড আউট করা, হেল্প করা। এইটাকে মানে এটা গ্রিক বা ল্যাটিন শব্দ আর কি, এমিকাস কিউরি। তো এই হিসাবে ওনারা কি করতেছেন, ওনারা শুধুমাত্র একজন এমিকাস কিউরি যিনি বলছেন যে না রাইট, আর বাকি 9 জন এমিকাস, হ্যাঁ 9 জন এমিকাস কিউরি বলছেন যে না, এটা কোনোভাবেই 16 অ্যামেন্ডমেন্টটাকে মানে বাতিল করার পক্ষে ওনারা মত দিয়েছেন। ওনারা কি এতই বেমালুম ভুলে গেল? কারণ আমি এখানে একটা বলি, বাংলাদেশ কনস্টিটিউশনের এই যে 96 আর্টিকেল, ঠিক 70 আর্টিকেল যেটা, এটা আমরা কথায় কোথায় ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের, হ্যাঁ ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের কথা আনি, কোথায় মানে আর কোথায় আমরা, ওটাতে আমরা যাচ্ছি না। আমার প্রশ্ন আর্টিকেল 70 তো আমার হাত পা বাঁধা, আমার এমপিরা, এবং নট অনলি দিস। আমি সেটাতে যাওয়ার আগে আমার একটা প্রশ্ন হয়েছে, সেটা হচ্ছে যে পার্লামেন্টে এমপিরা, পার্লামেন্ট তো লেজিসলেটিভ পাওয়ার তারা এক্সারসাইজ করে, ল তৈরি করে, অর্থাৎ আমরা যেটা স্ট্যাটিউট বলি, ল তৈরি করে, এই লটা তো পার্লামেন্টের হাতে। বাট সরি, আই এম সরি টু সে, ক্যান দে অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন? মিস্টার হোস্ট বা আপনি একজন মডারেটর হিসাবে আপনাকে বলি, প্লিজ, আপনার ফ্রেন্ড বন্ধুর মধ্যে ল অফিসার আছে, আমাদের সিনিয়র ভাইরা অনেক ল অফিসার হিসাবে পার্লামেন্টে কাজ করছে, আপনি বলেন তো এই সমস্ত ল অফিসাররা ডাইকে আইনা, লেটেস্ট আমি যেটা সার্ভে দেখছি, মনে হয় কি একটা অর্গানাইজেশন, একটা হিউম্যান রাইটস, 80% বেসড অন পার্লামেন্ট মেম্বার বিজনেস ওরিয়েন্টেড, 20% এখন পলিটিক্যাল মানে ইয়ে থেকে আসতেছে না। আপনি নিজে বলেন যে বা যারা ব্যবসা বাণিজ্যের ধান্দা নিয়ে পার্লামেন্ট মেম্বার হচ্ছে, তারা কি না, ওইভাবে আমি যাচ্ছি না। আমার কথাটা হচ্ছে যে পিপলস পাওয়ার, আমি বলেছি জনগণই সকল ক্ষমতা, জনগণ যেহেতু চুজ করছে, জনগণ এমপি তৈরি করেছে, সেটা সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক সেটা আমার প্রশ্ন নেই। আমার প্রশ্নটা হচ্ছে জনগণ তাদেরকে পার্লামেন্টে বসিয়েছে টু মেক দ্য ল, বাট তারা তো করতেছে না, তারা তো শুধু খালি লেট মি সি। আমার প্রশ্নটা হচ্ছে যেটা, যে এখানে একটা কনফ্লিক্ট রয়েছে এখানে, স্বাভাবিক। আমি একজন লয়ার হিসেবে যেটা বলবো, যেটা আর্টিকেল 70, যেটা 70, সেইটাতে এমপিদের ইন্ডিপেন্ডেন্স যে জিনিসটা, ইন্ডিপেন্ডেন্স যে ভিউ যেটা, সেইটা আপনি একজন লয়ার হিসেবে, কালাম চৌধুরী, আপনি কি মনে করেন যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি রক্ষা হবে পার্লামেন্টের বিকজ অফ আর্টিকেল 70? আমি ব্যারিস্টার আতাউর রহমান সাহেবের সাথে সম্পূর্ণ একমত। ডক্টর কামাল হোসেন, আর্টিকেল 70 আমি আসছি, ডক্টর কামাল হোসেন, আমরুল ইসলাম, এরা কি এতই বেমালুম ভুলে গেলেন সবকিছু ওনারা দিলেন কেমনে? আমার প্রশ্ন হলো, এই ডক্টর কামাল হোসেন, এই ব্যারিস্টার আমিরুল ইসলাম, এরাই কিন্তু 1972 সালে সংবিধান প্রণয়ন করেছিলেন, এরাই কিন্তু সংসদে ক্ষমতাটা দিয়েছিলেন, এরাই কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্মের এই প্রেসিডেন্ট 4th অ্যামেন্ডমেন্টেই কিন্তু ডক্টর কামাল হোসেন ছিলেন, এবং বঙ্গবন্ধু সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর কামাল হোসেন, উনি কিন্তু সরকারে ছিলেন, উনি কখনো কিন্তু দ্বিমত করেন নাই। আমাদের জন্য ভালো হতো উনি কেন এখন দ্বিমত পোষণ করছেন। এটা কি মিডিয়াতে বলেছেন? এখনো উনি বলেন নাই। আমিরুল ইসলাম কি মিডিয়াতে বলেছেন? উনারা বলেন নাই। তো এমিকাস কিউরিদের সম্পর্কে আমাদের অনেক অবজারভেশন কিন্তু আছে। আরেকটা বিষয় হলো, আপনি বলছেন যে বিজনেস ওরিয়েন্টেড পার্লামেন্ট মেম্বার,
কিন্তু প্রশ্ন হলো আপনি আপনি যদি আমেরিকার প্রেসিডেন্ট দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট হলো বিজনেসম্যান বিলিয়নিয়ার। এক্সাম্পলে যাচ্ছি না আমি, আমার যে আমার প্রশ্নটা হচ্ছে আর্টিকেল 70 এটা কি মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন তাদের যে ইন্ডিপেন্ডেন্স যেটা সেটাকে কন্ট্রোল করে কি করে? আমি যে কথাটা বলবো যে ষোড়শ সংশোধনীর বেলায় যদি 70-র কথা বলেন, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি সবিনয়ে। কারণ আর্টিকেল 70 কখন অ্যাপ্লাই হবে, ক্রস কখন করা যাবে না, যখন নো কনফিডেন্স যখন সরকারের বিরুদ্ধে আসবে। আপনি আর্টিকেল 70টা সামারিটা বলবেন। আর্টিকেল 70 হলো যখন যেটা কোনো ফ্লোর ক্রস করা যাবে না, অর্থাৎ সরকারের বিপক্ষে ভোট দেওয়া যাবে না। কিন্তু আইনমন্ত্রী যে কথাটা বলেছেন বিপক্ষে দেওয়া যাবে না, মানে যেটা বিল যেটা আনা হবে বা যেটা বিল না, আইনমন্ত্রী যে ব্যাখ্যাটা দিয়েছেন যে অনলি অ্যাপ্লিকেবল যখন সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব হবে, সরকারকে ইমপিচ করার জন্য যখন বিল আসবে, সেই বিলে শুধুমাত্র ক্রস করা যাবে না, অন্য যে কোনো বিলে ক্রস করা যাবে। আমি অ্যাকর্ডিং টু আর্টিকেল 70 মেম্বার্স অফ পার্লামেন্ট ডু নট হ্যাভ এ ফ্রি ভোট in a জাতীয় সংসদ. MPs will lose their seats if they vote against their party. Exactly. Against their party, not against their policy. No. ব্যাপারটা সরি, আপনারা শুনেন, আপনারা বলতে পারবেন অনেক কথা, কিন্তু একটা জিনিস প্লিজ আমি বলি শুনেন, যেটা বাংলাদেশ এটা তো নতুন না, 70 নিয়ে এখন না, অনেক আগ থেকে এটা অনেক বিতর্ক, অনেক একজন আইনের ছাত্র হিসেবে আমরা সবাই বলি যে এখনো পর্যন্ত কি কোনো মেম্বারের আপনি দুইটা জিনিস কিন্তু একত্রিত করে ফেলছেন, একটা হলো এগেইনস্ট দ্য পার্টি আর এগেইনস্ট দ্য বিল। 70 देयर इज টু ডিফারেন্ট থিংস। ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে এই যে হুইপদের ঘাম ছুটে যায় যখন নো কনফিডেন্স আসে, যে নো কনফিডেন্স ওই যে কথায় আমরা ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে চলে আসি, বাট বিলিভ মি অর নট, আপনার ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে দেখেন হুইপরা কি করতেছে, যে তাদের ঘাম ঝরতেছে তাদের মেম্বারদেরকে যাতে ডিরেল্ড না হয়, নো কনফিডেন্স মোশনে যাতে ভোট না দেয়, ব্যাক বেঞ্চারদেরকে রাখার জন্য, ঠিক রাখার জন্য। তো আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আপনারা বলতে পারেন অনেক ধরনের কথা, না আপনি কিন্তু লিগ্যাল ইন্টারপ্রিটেশন, আমরা কিন্তু লিগ্যাল ইন্টারপ্রিটেশন না, কিন্তু লিবারেল ইন্টারপ্রিটেশন অফ আর্টিকেল 70 you can't act against your party's decision. এখানে কিন্তু পার্টির ডিসিশন বলে নাই, এগেইনস্ট দ্য পার্টি, অর্থাৎ আওয়ামী লীগের, আপনি কথাটা বুঝেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যেটা সরকারের তরফ থেকে সরকারিভাবে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, আইনমন্ত্রী যে ব্যাখ্যা দিয়েছেন এটা তো সরকারের ব্যাখ্যা, এবং আইনমন্ত্রী যে কথাটা বলেছেন 70 অনুচ্ছেদ অনলি অ্যাপ্লিকেবল যদি কেউ আপনার নো কনফিডেন্স, অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে এখন মনে করেন বর্তমান পার্লামেন্ট বিরোধী দল একটা বিল আনলো যে আওয়ামী লীগকে ইমপিচ করার মানে অনাস্থা প্রস্তাব যেটা সরকারের বিরুদ্ধে, সেই ক্ষেত্রে শুধুমাত্র ক্রস করা যাবে না। এবং সেটার আসলে কতটুকু আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটার আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি মনে করি না, ইন ওয়ান সেন্স এটা ফ্রি থাকা উচিত, বাট এনাদার সেন্স বাংলাদেশের মতো জায়গায় এখনো শিক্ষার হার, এখনো কিন্তু এমপিরা আপনি টাকা পয়সা যেভাবে অজস্র আপনার চলে যায়, যেভাবে এমপিরা কেনা বেচা হয়, সেই ক্ষেত্রে টিকিট গুলা কেনা বেচা হয়, দলীয় পদগুলা কেনা বেচা হয়, সেই প্রেক্ষাপটে 70 নিশ্চয় যদি আপনি বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে আপনি যদি ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের যদি তুলনা করেন, সেটা ভুল হবে, কম্পেয়ার করা যাবে। তখন কি হবে, অন্য পার্টি যারা মাইনরিটি গভর্নমেন্ট থাকবে, অন্য পার্টি টুপ করে 5টা এমপি কিনে নিয়ে সে সরকারের বিরুদ্ধে চলে গেল। আমার একটা প্রশ্ন এখানে আছে যে সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন, দ্যাটস রাইট, কনস্টিটিউশন হচ্ছে সবচেয়ে সুপ্রিম। এখন সুপ্রিম সেটাও জানলাম, ল পার্লামেন্ট তৈরি করে ল হয়, আমরা যেটা জানি। কথাটা হচ্ছে লটাকে আপহোল্ড করবে কে, সেটা কোর্ট না পার্লামেন্ট? আপনার সহজ কথা হলো লটাকে আপহোল্ড করবে কে? আমি একটা জিনিস আমি বলবো যে খুব সুন্দর একটা কথা বলেছেন ব্যারিস্টার আতাউর রহমান সাহেব। আমার প্রশ্নটা কিন্তু ভেরি সিম্পল। হ্যাঁ, আমি আসছি। Who has the power to uphold the rule of law? Exactly. আমি যে কথাটা বলতেছি যে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে 3টা অর্গান, পার্লামেন্ট, জুডিশিয়ারি এন্ড গভর্নমেন্ট। নাও আমরা এবং ডেমোক্রেসির ইতিহাসে কেউ কাউকে সভরিন বলে না, একে অন্যের পরিপূরক। আমরা যেটা রাজনৈতিক ভাষায়
রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় প্রত্যেকটা একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। যখনই ক্লাস চলে যায় তখনই সমস্যা। এবং আমি মনে করি পাওয়ার স্ট্রাগলিং ইটস নট গুড ফর আপনার একটা জিনিস হলো আপনাকে বুঝতে হবে, সুপ্রিম কোর্ট নেভার মেক এনি ল। সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্ডিয়ান অফ ল। যেখানে প্রবলেম হচ্ছে আমি মাননীয় প্রধান বিচারপতির যে অবজারভেশনের সাথে আমি যথেষ্ট সম্মান রেখে আমি বলছি যে মাননীয় প্রধান বিচারপতির একটা অবজারভেশন থাকতেই পারে যে ষোড়শ সংশোধনী, ওয়েল আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ইন দ্য আইজ অফ constitutions people Republic of Bangladesh what should be the provision of 96, আমি বলবো মানুষের কাছে যাওয়ার জন্য। আবার আপনি যদি মনে করেন যে বর্তমান প্রেক্ষাপটে এটা কেমনে কিভাবে সম্ভব, আমি হয়তো আমার পজিশন চেঞ্জ করতে পারি বিকজ অফ দ্য অ্যাটমসফিয়ার সারাউন্ডিং। কিভাবে পার্লামেন্ট কি আদৌ করতে পারবে কিনা সন্দেহটা আছে কিনা, যখন আমি পর্যালোচনা করি তখন আবার সমস্যা হয়ে যায়। আরেকটা জিনিস হলো, কিন্তু মাননীয় প্রধান বিচারপতি এখানে অনেকগুলো অবজারভেশন নিয়ে আসছেন। এই অবজারভেশনের সাথে সেটা তো আমরা পরে আসবো, এগুলো নিয়ে আমার কিছু পরে যাচ্ছি আমরা। আমার কথাটা হচ্ছে যে এই যে একটা কনফ্লিক্ট বলবো আমি, যেটা পার্লামেন্ট ভার্সাস সুপ্রিম কোর্ট, জুডিশিয়ারি ভার্সাস এক্সিকিউটিভ। হ্যাঁ, পার্লামেন্টের দুটো লেজিসলেটিভ এবং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট তো পার্লামেন্ট ডাইরেক্ট টু-থার্ড ভোটের দরকার। অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন পার্লামেন্ট, অ্যাক্ট অফ পার্লামেন্ট যেটা, সেটা তো আপনি যেটা বললেন যে ড্রাফটসম্যান, ল ড্রাফটসম্যান সেটা তৈরি করে। আমার প্রশ্নটা হচ্ছে আর্টিকেল 102 একটা রয়েছে, কিন্তু এটা কিন্তু কনস্টিটিউশনে রয়েছে। আমি কথা শেষ করতে চাই। কনস্টিটিউশনের মধ্যেই কিন্তু আর্টিকেল 102, সুতরাং সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন আমরা বললাম। আর্টিকেল 102 পাওয়ার দিল কাকে? হাইকোর্টকে। সুপ্রিম কোর্ট পরেরটা আপিলেট পাওয়ার, আমি একমত। সুপ্রিম কোর্ট কিন্তু অরিজিনাল জুডিশিয়াল, হ্যাঁ, সেকশন 112 আর্টিকেল 102 কিন্তু হাইকোর্ট, অ্যাবসলিউট পাওয়ার টু দ্য সুপ্রিম কোর্ট, নট অ্যাপিলেট ডিভিশন। ওকে, হাইকোর্টের পাওয়ার রয়েছে। আমি সুপ্রিম কোর্টে পড়ে গেলাম, হাইকোর্টের পাওয়ার আছে যে পাবলিক অথরিটি বাংলাদেশের যতগুলো আছে, ইভেন লোকাল গভর্নমেন্ট ধরে সেমি গভর্নমেন্ট যতগুলো, সবগুলোর এনি অ্যাক্টিভিটিস, এনি অ্যাক্ট, অমিশন, প্রহিবিশন হাইকোর্ট ইন্টারফেয়ার করতে পারে। আপনি সেটা কি একজন লয়ার হিসেবে কি বলেন? আমি আপনাকে বলেছি পারে কি পারে যে পার্লামেন্ট মেক দ্য ল এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট অথবা বাংলাদেশ সুপ্রিম কোর্ট চেক whether it is পার্লামেন্ট। আমার কথা হচ্ছে যে সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন, তো কনস্টিটিউশনের কি সুপ্রিমেসি মানে এটা কি বলা সুপ্রিম মানে অগ্রাধিকার বা ওই রকম কি আপনি সেই ক্ষেত্রে আমি আপনার সাথে দ্বিমত। এইখানে কিন্তু এইখানে দ্বিমত না, আপনি আপনার অভিমত দিতে পারেন। আপনি এইখানে পার্লামেন্ট সবরিন না সুপ্রিম কোর্ট সবরিন, আমি সেই কথা বলছি না। আমি বলছি যে পার্লামেন্টে আইন পাস করবে এবং সুপ্রিম কোর্ট ইজ হিয়ার টু চেক এন্ড ব্যালেন্স যে whether এটা কিন্তু আইন পাস না, কিন্তু এটা রং বলছেন আপনি। আইন তৈরি করবে, এটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন। দিস ইজ নট দি আইন পাস, এটা কনস্টিটিউশন। অ্যাক্ট অফ পার্লামেন্ট দুটো আছে, যেটা সংশোধন, যেটা এটা পার্লামেন্টের মেম্বাররা ডাইরেক্ট সেটা করে। সেটা হচ্ছে যে এটা অ্যামেন্ডমেন্টের যে বিল কিভাবে না। তাইলে আমার প্রশ্ন হলো, আপনি সংবিধানের মূল স্পিরিটটা কি ছিল 72 সংবিধানে? পার্লামেন্টের কাছে থাকবে। সংবিধানের মূল স্পিরিটটা কি ছিল? প্রেসিডেন্টের কাছে থাকবে। না আতাউর রহমান সাহেব, আমি একটা জিনিস আমি বলি, আপনারা বারবার কিন্তু 1972 স্পিরিটে যাচ্ছেন। আপনারা কি আদৌ 1972 কনস্টিটিউশন আনতে পারতেছেন না। অনেকগুলো জিনিস বিতর্কিত, অনেকগুলো জিনিস এখনো কনফ্লিক্টিং আছে, যেহেতু সমাজ এবং সময় এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা এতটুকু আলোচনা আমরা তর্কে আর গেলাম না। যখন আপনি সেকশন 102 কথা বলবেন, যদি এগেইনস্ট দ্য স্পিরিট অফ কনস্টিটিউশনের বিরুদ্ধে যদি কিছু হয়, অবশ্যই সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বিভাগ এটা দেখবে। নাও কোয়েশ্চন হলো যে 96 ওয়াজ অরিজিনালি enacted with the constitution, তো সেক্ষেত্রে আমি তখনও এখন পর্যন্ত কিন্তু আমি তারপরেও কিন্তু সুপ্রিম কোর্টকে আমি বলছি না উনারা পারবেন না। আমি বলছি হয়তো বর্তমান প্রেক্ষাপটে পারবেন, কিন্তু এইটা বলতে পারবেন না যে দিস ওয়াজ এগেইনস্ট দ্য স্পিরিট অফ কনস্টিটিউশন, বিকজ অরিজিনাল enactment of the constitution was the parliament and the people's representative will justify. Thank you.
থ্যাংক ইউ। আমি আরেকটা ওইটা হয়তো আমি চিফ জাস্টিসের ক্ষমতা নিয়ে বলছি। ঠিক আছে, আমি আমার এখন আমরা দুইজন আইনজীবী, আমাদের সাথে খুব সময় কম। আমাদের এই যে জাজমেন্ট নিয়ে যে পাবলিকলি যে সমালোচনা হচ্ছে, দিস ইজ ভেরি আনফরচুনেট, পলিটিক্যাল ক্রিটিসিজম, যেটা আমি পলিটিক্স থেকে আসছে, এবং আমি জানি যে অনেক, আমি নাম বলবো না, অনেক শীর্ষস্থানীয় মন্ত্রী মিনিস্টার বলছেন কোর্ট সেটা করলে আমরা অ্যামেন্ড করব, বা কেউ বলছেন সেটা বারবার নিয়ে আসবো, কেউ বলছেন এটা আমি ওই ধরনের বলছি না। একজন আইনজীবী হিসাবে আপনি এই কথাটা আমার দুজনের কাছেই, দুজনই বলবেন যে একটা জাজমেন্টকে বিতর্কিত করা যায় না জাজমেন্টের এগেইনস্টে অ্যাপিলেট প্রসিডিওর? আমি বলি অ্যাপিল এটা কিন্তু আওয়ামী লীগের মতন একটা বিজ্ঞ রাজনৈতিক দলের কাছে আমি একজন লয়ার হিসাবে ইম্পার্শিয়াল লয়ার হিসাবে কি বলবো, এটা কোনোভাবেই আমরা এক্সপেক্ট করি নাই, কারণ এখানে প্রসিডিওর আছে, প্রসিডিওর মেইনটেইন করা না সমালোচনা করা, প্রসিডিওর মেইনটেইন করা, বিকজ কনটেম্পট অফ কোর্টে পড়ে যায়। আপনি কি বলেন? ওয়েল, জাজমেন্টের যখন কোর্ট থেকে একটা জাজমেন্ট আসবে, আমি যেটা জানি যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, দিস ইজ নট ফাইনাল না, there is another stage রিভিউ রয়েছে, এবং রিভিউর মধ্যে কিন্তু এই কি ভুলগুলো সেগুলো কিন্তু কারেকশন করার যথেষ্ট স্কোপ রয়েছে, এবং সেটা কিন্তু তুলে ধরতে পারেন। এবং আপনি যে বললেন এমিকাস কিউরি বড় লয়ার, সেটা বসে সেইগুলা রাষ্ট্রের স্বার্থে ফর দ্য ইন্টারেস্ট অফ দি কান্ট্রি, ফর দ্য পাবলিক ইন্টারেস্ট, এটা রিভিউ তো প্রসিডিওর আছে, সেইটাতে না গিয়ে আমরা আগেই যদি সমালোচনা করি, আপনার একজন আইনজীবী হিসাবে কিরকম দেখেন? না, তবে আমি যে কথাটা বলছি যে একটা জাজমেন্ট যখন আসবে, এই জাজমেন্টে কেউ সংক্ষুব্ধ হতে পারে, সেটার জন্য অ্যাপিল সংক্ষুব্ধ, মানে আমরা যদি খাঁটি সিলেটি বাংলায় বলি, আপনি এগ্রি, বা খাঁটি সিলেটি বাংলায় বলি আপনি দ্বিমত পোষণ করতেই করলে আপনি রিভিউ করবেন, কিন্তু এই প্রসিডিউর রয়েছে, যেটা আমি বলবো প্রসিডিউর মেইনটেইন করবেন না সমালোচনা করবেন না, দিস ইজ কমপ্লিটলি এন্ড আটারলি, যেটা আমি ওয়েলকাম এন্ড আই ডু রেসপেক্ট চিফ জাস্টিসের অপিনিয়ন, যখন আপনার এই জাজমেন্টটা রাজনীতিকরণ করার থেকে উনি বিরত থাকার জন্য, উনাকে কিন্তু বিচারপতি খায়রুল হক সাহেব যখন ওনার মন্তব্য করলেন, তখন কিন্তু ওনার কোর্টে যাওয়া হয়েছিল যে একটা রুল দেওয়ার জন্য, উনি বলছেন না আমি রুল দেবো না, খায়রুল হক সাহেব যদি কনস্ট্রাকটিভ সমালোচনা করেন আমি সেটা মানবো, আমি শুনবো, আমি যে রায় দিয়েছি সেই রায় হয়তো কোনো সমালোচনা হতে পারে, বাট ইট হ্যাজ টু বি কনস্ট্রাকটিভ। এবং আমি মনে করি কনস্ট্রাকটিভ সমালোচনাটা কার দায়িত্ব বেশি, এবং আমি মনে করি যে এই আওয়ামী লীগ কিন্তু প্রথম 4-5 দিন নজিরবিহীনভাবে চুপ ছিলেন, যখনই অন্য একটা পক্ষ থেকে বলা হলো তখনই কিন্তু আওয়ামী লীগ থেকে আবার পাল্টা বলা হলো। এই সমস্ত বিষয়গুলো আমরা রাজনীতিবিদরা, আমি মনে করি শুধুমাত্র আওয়ামী লীগকে দোষারোপ করলে আবার ভুল হবে। এইখানে বিএনপির যথেষ্ট দায় দায়িত্ব ছিল, কারণ একটা রাজনৈতিক সংগঠনের তার দায় দায়িত্ব শুধুমাত্র তার দলীয় লোকদের নয়, একটা দায় দায়িত্ব হলো কোর্টের প্রতি, দায় দায়িত্ব হলো সংবিধানের প্রতি, দায় দায়িত্ব হলো অ্যাটমসফিয়ারের প্রতি। এবং এমন একটা সুযোগ তৈরি হয়েছিল, মনে হয়েছিল এই জাজমেন্ট দিয়েই হয়তো আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাই দেবে। এই যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটা শুধু আওয়ামী লীগের জন্য ক্ষতিকর নয়, এটা গোটা রাজনৈতিক একটা সিস্টেমের প্রতি এটা 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 একটা সমস্যা। এবং আমাদের রাজনীতিবিদরা এটা বিচক্ষণতার পরিচয় দিতে মানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এবং এটাকে চিফ জাস্টিসের আপনার এই জাজমেন্টটা উনারা যদি গাইডেন্স হিসাবে নিতেন, এবং উনারা যদি যে যে বিষয়গুলো, যেমন মনে করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলতেছেন যে এমপিদের নিয়ে অপমানজনক কথাবার্তা বলা হয়েছে, একটা কথা বুঝতে হবে, এই এমপিরা কিন্তু আজকের এমপি না, এমপি বলতে উনি কিন্তু নিয়ে আসছেন 1970 থেকে, তো সেক্ষেত্রে বিএনপির এমপিরা কিন্তু বাদ যায় নাই, বিএনপির এমপি সবাই কিন্তু আছে। মান গেলে তো শুধু আওয়ামী লীগের এমপিদের মান যায় নাই, মান গেলে তো আপনাদেরও মান গেছে। আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আসেন, এখানেও কিন্তু বলা হয়েছে। আপনি স্বৈর শাসকের কথা বলেন, এখানেও কিন্তু ব্যানানা রিপাবলিক বলা হয়েছে যে এখানে স্বৈর শাসকরা ক্ষমতা দিয়ে, সেক্ষেত্রে যে এককভাবে আওয়ামী লীগকে গালিগালাজ করা হচ্ছে ঠিক না। উনি বাস্তবিক এটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, একটা পিকচার দেওয়ার চেষ্টা করছেন, সেটা জনগণের জন্য হয়তো ভালো হতো যদি না আমাদের রাজনীতিবিদরা এটা রাজনীতিকরণ করে এবং একে অন্যের প্রতি ঘায়েল করার জন্য যে নোংরা খেলা শুরু করেছিলেন, সেটার জন্যই আজকে দায়িত্ব। আমি কিন্তু আমার
জানি না কনক্লুডিং রিমার্কের দিকে হলে আমরা সময় আমরা আমাদের কাছে সময় কম, বাট আমি বলবো এটা একটা যুগান্তরকারী পদক্ষেপ এবং আমিত্বর রাজনীতি নিয়ে চিফ জাস্টিস যে কথাগুলো বলছেন এটাকে একজন আইনজীবী হিসাবে আমরা বলবো বা আইনের ছাত্র হিসাবে আমরা বলবো এটাকে আমরা সাধুবাদ জানাই। হ্যাঁ, কেউ সংক্ষুব্ধ হলে তার প্রসিডিউর আছে, অযথা সমালোচনা না করে বিতর্কিত না করে। ইনস্টিটিউশনটা কিন্তু একমাত্র বাংলাদেশের ওই একটা জায়গা আছে যেটা উনি বলছেন যে একটা মানুষ ডুবে গেছে তারপরে নাকটা বের করে কোনোভাবে শ্বাস নিচ্ছে, অর্থাৎ জুডিশিয়ারির এই যে হায়ার স্টেজটা এপিলেট ডিভিশন অ্যান্ড হাইকোর্ট, এখানে মানুষ এখনো কিছুটা আস্থা অর্জন করতে পারে। এই অবস্থার থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য এটা কিন্তু আমি বলবো সবাই আমরা নিম্নমানের রাজনৈতিক সৃষ্টি বা কালচার স্টিল নাও আমরা ক্যারি করি বলেই এটা নিয়ে আমরা এটা অবশ্যই আমার একটা প্রশ্ন যে প্রধান বিচারপতি তো অবশ্যই বর্তমান গভর্নমেন্টের দ্বারা অ্যাপয়েন্টেড, তো আমার তো মনে হয় যে বর্তমান সরকার সেইটা তার পক্ষেও নিতে পারতো যে জুডিশিয়ারি ইজ ইন্ডিপেন্ডেন্ট, উই হ্যাভ নো কন্ট্রোল অন দ্য জুডিশিয়ারি। আমি যেটা বলবো যেটা নিয়ে বেশি বিতর্ক এটা তো আমি যে জুডিশিয়ারির উপর কোনো কন্ট্রোল নেই গভর্নমেন্টের, বল টু বি অনেস্ট যেটা আমি যে কথাটা বলেছি এটা রাজনৈতিকীকরণ না করে যদি এটা ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি তো বলা যায় যে ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ এটা কিন্তু সমস্যা হলো আপনি যখন যার কারণে চিফ জাস্টিস এরকম জাজমেন্ট দিতে পেরেছেন। এখন অবশ্যই এটা আমি মনে করি আমি মনে করি আওয়ামী লীগের জন্য একটা প্লাস পয়েন্ট এবং রাজনীতি যদি দলীয়ভাবে যে আমাদের এই টিনিউরে চিফ জাস্টিস কে আমরা নিয়ন্ত্রণ করি না, এই প্রকাশ্যে পাবলিকলি সমালোচনা করা দরকার কিছু। আমি একটা জিনিস বলবো যে চিফ জাস্টিস এর পক্ষে বিপক্ষে ব্যক্তিগতভাবে অনেক লোক সংক্ষুব্ধ থাকতে পারে, আর দ্বিতীয়ত বিষয় হলো যে আমাদের দেশে অত্যন্ত খারাপ একটা নজির আছে যে কোনো বিষয়ে এই বদনা থেকে লিয়ে লুটা পর্যন্ত সবকিছু হাইকোর্টে চলে যায় এবং এই টেন্ডেন্সিটার জন্য আপনি সবকিছু আপনার সমস্যা হয়ে যাচ্ছে। এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, একটা জিনিস আপনাকে বুঝতে হবে, দেয়ার ইজ এ গভর্নমেন্টের কাজ হলো ল এনফোর্স করা, এখানে কিন্তু হাইকোর্টের কাজ না। এবং কোথায় কোথায় সবাই কিন্তু অনেকে হাইকোর্টের এই রিড করলেই কিন্তু নাম হয়ে যায় পত্রিকায়, সেটা তো কনস্টিটিউশনে পাওয়ার দিয়েছে, কিন্তু আমাকে একটা জিনিস সেইটার জন্য আপনি যদি দেখেন 102 থাকবে না। আপনি যদি 2007 সালে যখন ইয়াজউদ্দিন সাহেব যখন ক্ষমতা নিলেন তখন কিন্তু একটা রিট গিয়েছিল কিন্তু এই ইয়াজউদ্দিন সাহেবের ক্ষমতা নেওয়ার উপরে তত্ত্বাবধায়ক সরকারের এক্সপ্লানেশনের জন্য। তখন একটা বেঞ্চ কিন্তু জিয়ার মুদাসসির সাহেব ছিলেন তখন প্রধান বিচারপতি, একটা বেঞ্চ যখন রায় রুল দিবে তখনই কিন্তু মওদুদ সাহেব গিয়ে ঢুকলেন জিয়ার মুদাসসির সাহেবের, এটা কিন্তু ঐতিহাসিকভাবে স্বীকৃত। মওদুদ সাহেব গিয়ে ঢুকলেন জিয়ার মুদাসসির সাহেবের রুমে, তখন সাথে সাথে এই 2 মিনিটের ভিতরে বেঞ্চটা ভেঙে দেওয়া হলো। যদি সেই বেঞ্চটা ভাঙা না হতো তাহলে কিন্তু চিফ জাস্টিস সাহেব আজকে কিন্তু এই যে বিচারপতি খায়রুল হক সাহেব যে মন্তব্যগুলো করেছেন কেয়ারটেকার গভর্নমেন্ট, এই গভর্নমেন্টে আসতো না। তো অনেকগুলো কিন্তু আমি মনে করি আপনি যদি প্রিভিয়াস ইতিহাস দেখেন সুপ্রিম কোর্টের বিচারপতি, হ্যাঁ পার্লামেন্টের মেম্বারদের যথেষ্ট দুর্বলতা আছে, অশিক্ষিত মূর্খ আপনি যাই বলেন কোনো অসুবিধা নাই, কারণ দে আর পিপল রিপ্রেজেন্টেটিভ এক্স্যাক্টলি। কিন্তু হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের জাজরা কিন্তু শিক্ষিত, তারা কিন্তু প্রজ্ঞা এবং মেধা দিয়ে তারা জাজেসরা হয়। আপনি দেখেন বাংলাদেশের ইতিহাস যদি 75 থেকে যদি আপনি 2017 পর্যন্ত যদি দেখেন, আপনি চিফ জাস্টিসরা পদে পদে সংবিধান লঙ্ঘিত হয়েছে, কখন চিফ জাস্টিসরা হস্তক্ষেপ করেছেন? আপনি তো সেই অবজারভেশন গুলো টাকা উচিত ছিল, তাইলে আমাদের জন্য আরো ভালো হতো। আমি বলবো অবজারভেশন ইজ নট পার্ট অফ জাজমেন্ট। না, আমি আসছি আপনার অবজারভেশন ইজ নট পার্ট অফ জাজমেন্ট। আর অতীত নিয়ে যেভাবে আপনি কথা বলতেছেন, অতীত নিয়ে কথা বললে কারো কোনো থাকবে না, কি বলে যে যদি রুম করেন তাহলে কম্বলের অস্তিত্ব থাকবে, যে কথাগুলো অপ্রাসঙ্গিক সেটা তো রিভিউতে সেটা অ্যামেন্ডমেন্ট করা যেত সেটা করা যেত। টোটাল জুডিশিয়ারিকে বা এইভাবে দাঁড় করিয়ে প্রশ্নবিদ্ধ হিসাবে দাঁড় করিয়ে কলাপস করে দেয়। ঠিক আছে, আমাদের হাতে একদম সময় কম। আমার সর্বশেষ রিমার্ক যেটা থাকবে দুজনের কাছে, জি এক্সিস্টেন্স অফ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যদি থাকে
আপনি কি মনে করেন ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি রক্ষণ হবে? এটা কি আমি 100% একমত যে আর যদি কারণ এই পাওয়ারটা পার্লামেন্টে চলে যায়, দুটোর কম্পেয়ার করে আপনি কোনটাকে প্রেফার করবেন সেটা? আমি জুডিশিয়ারিকে প্রেফার করব, কারণ জুডিশিয়াল কাউন্সিল, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এটা তারা নিজেরা ইনভেস্টিগেশন করবেন, বাট ইমপ্লিমেন্টটা হবে আবার প্রেসিডেন্টের কাছে, যেটা পার্লামেন্টই প্রেসিডেন্টকে অ্যাপয়েন্ট করতেছে। আপনার কি আপনি কোনটার পক্ষে? আমি আরেকটা জিনিস এখানে একটা মিনিট আমি বলে ফেলি, কারণ আপনি পার্লামেন্টে ইদানিং, আমি যেটা একটু আগে বলছিলাম যে পার্লামেন্টের আমাদের যে উইথ ডিউ রেসপেক্ট দিয়ে আমি সাংসদদের কথা বলতেছি, আমাদের সংসদের সদস্যরা 80% কাজ করতেছেন ওনারা খাবিকা, ওই উন্নয়ন কর্মসূচি, ওই ধরনের বিভিন্ন প্রজেক্টের ওনারা আইন প্রণেতা হিসাবে কিন্তু তেমন ভূমিকা রাখতেছেন না। কাজেই আমরা দেখতে পাই কালো টাকা এবং অনেক ক্রিমিনাল যারা ওই যে কি বলে প্রতি সময় যে দেখি ইলেকশন কমিশন যেটাকে বলে যে এদের কাছে ঋণ, যে অনেক সময় ব্যাংকের ঋণ খেলাফি, এরাই কিন্তু বারবার আসতেছে আমাদের সমাজে টাকার জুড়ে, কালো টাকার জুড়ে। কাজে এই পার্লামেন্টের কাছে এই ধরনের ক্ষমতা দেওয়া থেকে মোটেই ঠিক না, জাজরা কন্ট্রোলড হয়ে যাবেন। কাজেই ইন এ সেন্স যেহেতু ডে টু ডে খাবিকার মতন কর্মসূচিগুলো এই এমপিরা বাস্তবায়ন করেন, এবং আমরা জানি একটা 10% 20% কত পার্সেন্ট গিয়া বাস্তবে কাজে যাচ্ছে, উন্নয়ন কর্মসূচিগুলো এমপিদের প্রধান লক্ষ্য থাকে, কোটি কোটি টাকা ইনভেস্ট করেন, এই টাকাগুলি তারা তুলে আনেন। যেহেতু এখানে টাকার খেলা, ওই হিসাবে আমরা বলবো যে বাংলাদেশের মতন একটা উন্নয়নশীল, মানে যেহেতু আমরা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, আমরা কিন্তু উন্নত বলতে পারবো না, তো উন্নত এই হিসাবে আমরা বলবো যে আমাদের রাজনীতি এবং গণতন্ত্রকে এবং বিচার ব্যবস্থাকে ধরে রাখতে গেলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কোনো বিকল্প হতে পারে। আপনি কোনটার পক্ষে কথা বলবেন? আমি আসলে পক্ষ বিপক্ষ কিছু যায় আসে না, কারণ সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি অলরেডি বিষয়টা মীমাংসা করে ফেলেছেন। যদি উনি এটা রিভিউ না করেন তাহলে দিস ইজ দ্য কেস। না, পার্লামেন্ট কিন্তু দেয়ার ইজ নো বার, পার্লামেন্ট কিন্তু ক্যান মেক অ্যানাদার ল। আমার যে প্রশ্ন হলো সেকশন 102 অনুযায়ী যে সুপ্রিম কোর্ট যদি সংবিধানের স্পিরিটের এগেইনস্টে হয় তাইলে সেক্ষেত্রে আপনার রিভিউ করতে পারেন। এখন আমার বক্তব্য হলো যে 96 এর যে অ্যামেন্ডমেন্টটা, 16th amendment not against the spirit of the constitution, because মূল কনস্টিটিউশনের মধ্যে এটা ছিল। নাও এখানে যে 96 এর যে বিষয়টা বলা হয়েছে যে হানা ভোটের মাধ্যমে না, কিন্তু এখানে পার্লামেন্ট ল বানাবে, কমিটি করবে, কিভাবে ইমপিচমেন্টটা হবে, কিভাবে ইনভেস্টিগেশন হবে। তা আমার মনে হয় যদি মাননীয় প্রধান বিচারপতি সেইভাবে যদি দিতেন যে কিভাবে এই সংরক্ষণ হবে, কিভাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের এগেইনস্টে পিপলস রিপ্রেজেন্টেটিভে এটা করবে, বা সুপ্রিম কোর্ট হয়তো চিফ জাস্টিসের আরো 3 জন এখানে যেতে পারে যারা হয়তো করতে পারে, তাহলে কি হলো? বিষয়টা হলো যে বিচারপতি খায়রুল হক সাহেবের ভাষায় যে ইনস্টিড অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইট শুড নট বি দ্য জাজেস রিপাবলিক অফ বাংলাদেশ, বিকজ জাজেস বিকাম আপনার সুপ্রিম অথরিটি, দ্যাট ক্যান নট বি চ্যালেঞ্জ, which is in the eyes of democratic constitution it doesn't look nice, but I have full respect to the honorable chief justice's verdict or guidance, but আমার কোনো দ্বিমত নাই। আমি যথেষ্ট সম্মান রেখেই বলছি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা, কিন্তু আমি তো ব্যক্তিগতভাবে মনে করলে সেটা হবে না। আমি একটা প্রশ্ন করি, on the other hand Supreme Judicial Council is a closed door আপনার ইনভেস্টিগেশন। আপনার কথাটা বুঝলাম। হাইকোর্ট কি সেই পাওয়ার আছে একজন এমপি কে কল করার, সকজ করার? অবশ্যই আছে। তাহলে পাওয়ারফুল কে? না, এইখানে কিন্তু হাইকোর্ট কিন্তু কনস্টিটিউশন পাওয়ারটা কাকে দিয়েছে? না, হাইকোর্ট কিন্তু এখন কথাটা হচ্ছে, আমি জাস্ট ক্লারিফিকেশনের জন্য, যে এই কনস্টিটিউশন কিন্তু এই পার্লামেন্ট দ্বারাই তৈরি, লটা কিন্তু পার্লামেন্ট দ্বারাই তৈরি, এবং পার্লামেন্ট এই পাওয়ার দিয়েছে হাইকোর্টকে, পাওয়ার টু রিভিউ, যেটা বিলেতে আমরা যেটা জানি যে জুডিশিয়াল রিভিউ। You can challenge even a small matter, immigration officer's decision, any government, any letter, any decision, any order, you can challenge under judicial review. 100%. বাংলাদেশে সেটা হচ্ছে রিট, আর্টিকেল 102। আমার প্রশ্নটা হচ্ছে যে জুডিশিয়ারিকে এই পাওয়ারটা দেওয়া হয়েছে যে পাবলিক অথরিটি এনিবডি ক্যান সকজ করতে পারে, হোয়াই ইউ ক্যান ডু, হোয়াই ইউ ক্যান ডু। তারপরের কথাটা হচ্ছে, ইয়েস, judiciary has no power to enact the law,
অ্যাক্ট অফ পার্লামেন্ট তো পার্লামেন্টে যদি আইন না দেয় তাহলে আপনি কি রক্ষণাবেক্ষণ করবেন? বাট আমার প্রশ্ন রয়েছে, সুপ্রিম কোর্ট ক্যান মেক ইন্টারপ্রিটেশন অফ দি ল, দ্যাটস রাইট, whether this is right, this is wrong, এবং they can direct to amend the law. যেটা এই দেশে আমরা যেটা সুপ্রিম কোর্টে যেটা দেখি যে যে হোম অফিস বা গভর্নমেন্ট অথরিটি যে লটা তৈরি করে পার্লামেন্ট, সেটা যদি পাবলিক ইন্টারেস্টেড এগেইনস্টে হয় সেটাতে কিন্তু রিকমেন্ডেশন দিতে পারে, এবং সেই রিকমেন্ডেশন অনুযায়ী কিন্তু পার্লামেন্ট আবার সেটাকে এটা সব সময় দেখেছি। এবং নট অনলি দ্যাট, গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন হচ্ছে জুডিশিয়ারি। এবং এই দেশে আমরা সবচেয়ে বড় যে কেসটা এই দেশে ব্রেক্সিটের যে মামলাটা, লিগ্যাল ইন্টারপ্রিটেশনের জন্য একজন মানুষ এই এত মানুষের ম্যান্ডেটটাকে চ্যালেঞ্জের মোকাবেলা নিয়ে গেল। এবং এই দেশে কিন্তু বলা হয়েছিল যে এই দে আর দ্য এনিমি অফ দ্য পিপল, দ্য জাজেস। হ্যাঁ, দ্যাট ইজ দি পিপল, একজন মানুষ, এবং সেটাকে আইনের চ্যালেঞ্জ, দ্যাট ইজ দ্য রুল অফ ল। এখন প্রশ্ন হচ্ছে আমার যে আমরা সময় নিয়ে হয়তো আলোচনা করতাম যে আমরা রেসপেক্ট করা দুটোই কিন্তু অঙ্গাঙ্গি ভাবে জড়িত, মানে লিঙ্কড, আমরা একটাকে যার যে জায়গায়। তো আমরা আজকে আমাদের সময়টা একদম কম, আপনার দুজনকে এই প্রথম এইটাও কিন্তু বেয়ারিং ইন মাইন্ড বাংলাদেশের হিস্ট্রিতে 72 থেকে 2017 এই প্রথম বাংলাদেশে একটা অ্যাপিলেট অথরিটির 7 জন জাজেস 799 পেজেসের একটা জাজমেন্ট আনঅনিমাস, কিন্তু একজনও কিন্তু এগেইনস্টে না। অতীতের যে কোনো ইয়েতে দেখা গেছে যে কোনো ডিসেন্ডেন্ট জাজমেন্ট থাকে, একজন হয়তো দুজন একটু এগেইনস্টে থাকেন, কিন্তু এই 7 জন জাজেস এক হয়ে আনঅনিমাস যেটা আমরা বলি ওইটা, কাজে দ্যার ইজ নো এনি ডিভিশন। এবং এমিকাস কিউরিদের মধ্যে 10 জনের যতদূর আমার জানা 9 জন পক্ষে, একজন শুধুমাত্র। একটা জিনিস আমি বলবো, আসলে আই এম সরি টু সে দ্যাট সুপ্রিম কোর্টের কাজ কিন্তু ইতিহাস রচনা নয়, ইতিহাস সংরক্ষণ। এবং সেই ক্ষেত্রে আমি যে কথাটা বলছি সুপ্রিম কোর্ট যদি ইতিহাস রচনা থেকে যদি সংরক্ষণের দিকে বেশি নজর দেয় সেটা দেশের জন্য ভালো। কন্ট্রোভার্সি থেকে আমরা বাইরে যেতে পারবো। থ্যাংক ইউ যে আপনি বললেন যে রক্ষক বলবো আমরা, যে সংবিধান রক্ষক হচ্ছে জুডিশিয়ারি এবং সেটাকে রচনা করাটা হচ্ছে পার্লামেন্ট। আপনি ঠিকই বলতে চাচ্ছেন, সেটাই তো আমরা বলতে চাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম রিসেন্ট জাজমেন্ট অন 16th অ্যামেন্ডমেন্ট। আমরা আজকে আলোচনায় যেটা বুঝলাম সেটা হচ্ছে যে দুটো জুডিশিয়ারি বলেন, এক্সিকিউটিভ, পার্লামেন্ট অঙ্গাঙ্গিভাবে জড়িত, একজন আরেকজনকে বাদ দিয়ে কিন্তু সেটা হবে না। হ্যাঁ, পার্লামেন্ট মেক দ্য ল, বাট জুডিশিয়ারি আপহোল্ড দ্য ল, সেটা রক্ষক, যেটা ব্যারিস্টার কালাম চৌধুরী বললেন এবং ব্যারিস্টার আতাউর রহমান যেটা একমত, যে একজনকে বাদ দিয়ে আরেকজন নয়, সমালোচনা করে দেশের সিচুয়েশন এরকম একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করা ঠিক নয়। আমরা চাইব যে বর্তমান ক্ষমতাসীন দল, বিরোধী দলকেও আমরা বাদ দিচ্ছি না, বিরোধী দলও কিন্তু এটার ফায়দা নিতে চাচ্ছে। জুডিশিয়ারিকে নিয়ে এই ধরনের গেম করা আমরা মোটেই কাম্য নয়, এবং আমরা একজন লয়ারের ভিউতে বলবো সেটা কাম্য নয়, এবং সেটা দেশের জন্য মঙ্গলজনক নয়। কারণ সুপ্রিম কোর্ট আইন সঠিকভাবে হচ্ছে কিনা সেটা তদারকি করতে পারে। মিস্টার কালাম চৌধুরী যাই বলেন না কেন, এজ এ লয়ার আমরা যতটুকু জানি সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন সেটা রক্ষক হচ্ছে জুডিশিয়ারি, এবং জুডিশিয়াল যারা জাজেস এবং সুপ্রিম কোর্ট হচ্ছে এটাকে রক্ষক, আর রচনাকারী যারা, আমি একমত, সেটা হচ্ছে পার্লামেন্ট। তো যাই হোক, এই দুটো জিনিস যাতে সংঘবদ্ধভাবে একসাথে কাজ করে দেশের স্বার্থে কাজ করতে পারে, একজন আরেকজনের বিরুদ্ধে না গিয়ে, সেইটাই আমাদের কাম্য। তো আমাদের কথাটা হচ্ছে যে প্রকাশ্যে সমালোচনা নয়, জাজের সমালোচনা নয়, জাজমেন্টের সমালোচনা নয়, আমরা প্রসিডিওরাল ওয়েতে যাব, সেটা অনেক পদ্ধতি রয়েছে। একজন লয়ার হিসেবে আমরা জানি সুপ্রিম কোর্টের এনি ডিসিশন ক্যান বি চ্যালেঞ্জড ইন এ রিভিউ। there is a review procedure, সেইটা রিভিউতে এই ধরনের তর্ক বিতর্ক পদ্ধতিরে কোর্ট রুমের মধ্যে সীমাবদ্ধ রাখা যেত, কিন্তু সেইটা আমাদের পলিটিশিয়ানরা হোক আর বিরোধী দলের যারাই হন এবং আমাদের মতো যারা আছে, আমরা সবাই এটার জন্য দায়ী যে আমরা সেটা
কোর্টরুমের মধ্যে রাখতে ব্যর্থ হয়েছে। আমরা আশা করি সরকারের সেই নজরে দিবেন এবং বিরোধী দল সেই দিকে লক্ষ্য রেখে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের উচিত যে এটা আমাদের জনগণের স্বার্থ রক্ষা হবে, সেই স্বার্থে ইভেন রিভিউতে এই জাজমেন্ট হয়তো সংশোধন করা যেতে পারে। জাজমেন্ট জনগণের স্বার্থে সেটা হতে পারে এবং আমাদের প্রধান বিচারপতি হয়তো সেইভাবেই জাজমেন্টটাকে আবারও বিবেচনা করবেন। সেটাকে রিভিউ শব্দের অর্থ হচ্ছে পুনরায় বিবেচনা। সেই পুনরায় বিবেচনার যেহেতু সুযোগ রয়েছে, আমরা তর্কতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা তর্ক করব কোর্টরুমে, নট অন দ্য স্ট্রিট, নট ইন এনি আদার প্লেস। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী এক অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার ইনশাআল্লাহ।